সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই রেনেটা পিএলসি। আমরা আজকে কথা বলতে চাই রক্তের ক্যান্সার নিয়ে, বিশেষ করে শিশুদের রক্তের ক্যান্সার নিয়ে। আমরা জানি যে শিশুরা একটি বড় অংশ জুড়ে ছড়িয়ে রয়েছে সমগ্র দেশে এবং জনসংখ্যার একটি বড় একটা জনগোষ্ঠী তারা। কিন্তু এই শিশুরা কিন্তু অনেক সময় অবহেলিত থাকে, বিশেষ করে তাদের যে সিমটমগুলো সেগুলো কিন্তু বাবা মারা অনেক সময় বুঝতে চায় না। অনেক সময় ভাবে যে সামান্য জ্বর সর্দি কাশি হয়েছে, এমনিতে ঠিক হয়ে যাবে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এই সিমটমগুলোর পিছনে কিন্তু অনেক বড় ধরনের বিপদ লুকিয়ে থাকতে পারে। সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। এবং শিশুদের রক্তের ক্যান্সারগুলো দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই যদি যথাসময়ে চিকিৎসা করা হয়ে থাকে এবং সময় নিয়ে চিকিৎসা করা হয়ে থাকে তাহলে কিন্তু নিরাময়যোগ্য এবং তারা কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং স্বাভাবিক ৮-১০টা মানুষের মতোই সমগ্র জীবন উপভোগ করতে পারে। এই সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হচ্ছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ বেলায়েত হোসেন, বিভাগীয় প্রধান পেডিয়াট্রিক হেমাটোলজি ও অনকোলজি বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন ডাক্তার জান্নাত, তারা সহযোগী অধ্যাপক, শিশু রক্তরোগ ও ক্যান্সার বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাকে স্বাগত আমাদের। ধন্যবাদ। আমি সরাসরি প্রথমে প্রফেসর ডক্টর মোহাম্মদ বেলায়েত হোসেন আপনার কাছেই দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আসলে আমরা তো ক্যান্সার শব্দ শুনলেই অনেক ভয় আতঙ্কে চলে যায়, ভয় পেয়ে যায়। সেখানে বাচ্চাদের বা শিশুদের ক্যান্সার, তো এটা আরও বেশি আতঙ্কজনক এবং দেখা যায় যে বাবা মারা এটিকে কখনো কল্পনার মধ্যেই আনে না যে তার সবচেয়ে আদরের যে শিশুটি রয়েছে তার এটি ক্যান্সার হয়েছে এবং সেটি বিশেষ করে ব্লাড ক্যান্সার যদি হয়ে থাকে। এবং আমরা বিভিন্ন রকমের বিভিন্ন চলচ্চিত্র বিভিন্ন জায়গায় দেখেছি যে ব্লাড ক্যান্সারের নাম শুনলে মানুষ ভিড়মিখে জ্ঞান হারিয়ে ফেলে এবং এর কোনো প্রতিকার নেই বলে এরকম একটি প্রতীয়মান হয় যে ব্লাড ক্যান্সার হয়েছে আর কোনো রক্ষা নেই। আসলে বাস্তবিক ব্যাপারগুলো কীরকম এবং শিশুদের রক্তরোগের যে এবং ক্যান্সারের যে বিষয়গুলো রয়েছে, মূলত কোন ক্যান্সারগুলো আপনারা সবচেয়ে বেশি পেয়ে থাকেন? ধন্যবাদ আপনাকে। আমরা দীর্ঘ সময় শিশুদের ক্যান্সার রোগ নিয়ে আমরা চিকিৎসা করছি। তো আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা যে বলতে পারি যে শিশুদের ক্যান্সার রোগ হওয়ার মধ্যে সবচেয়ে বেশি রোগী আমরা পেয়ে থাকি ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সারের মধ্যেও আবার ভাগ আছে। একটি হলো অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকেমিয়া। এই ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। ১০০ ভাগের মধ্যে প্রায় ১০০ শিশুর মধ্যে প্রায় ৮০টি শিশু বা ৭০টি শিশু এই অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকেমিয়া নিয়েই আমাদের কাছে আসে। এর পরবর্তীতে আছে অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া। ব্লাড ক্যান্সারের পরে আরও কয়েকটি ক্যান্সার আছে, যেমন নন হোজকিন লিম্ফোমা, তারপর কিডনি টিউমার যেটাকে আমরা বলি উইলমস টিউমার, এরপর আছে নিউরোব্লাস্টোমা এবং ব্রেন টিউমার। এর পাশাপাশি কিছু বোন টিউমার আছে। এই ধরনের রোগীও আমরা পেয়ে থাকি। মানে এগুলো সব শিশুদের ক্যান্সার অ্যাজ এ হোল, শিশুদের ক্যান্সারের মধ্যেই। আবার কিছু পেশেন্ট আসে চোখের টিউমার নিয়ে আসে, রেটিনোব্লাস্টোমা আমরা বলে থাকি। এই ধরনের পেশেন্টও আমাদের কাছে মোটামুটি ভালোই আসে। জি, মূলত আমরা আজকে আসলে রক্তরোগের ক্যান্সার নিয়ে কথা বলতে চাই। তার মধ্যে আপনি বললেন সবচেয়ে বেশি আপনার পান অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকেমিয়া। আমরা লিউকেমিয়ার কথাটাই সবচেয়ে বেশি শুনি আর কি, যে এই রোগের। আমরা আপনার কাছে আলোচনা আসবো, তার আগে একটা জান্নাতারা আপনার কাছে একটু আসতে চাই যে আসলে সমগ্র বিশ্বব্যাপী এবং বাংলাদেশে এই যে শিশুদের রক্তরোগের ক্যান্সারটি কেমন পরিমাণে হচ্ছে বা এর যে এপিডেমিওলজিক্যাল স্টাডি বা প্রিভিলেন্স এটি কেমন? আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়ার আগে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম ম্যানেজ করার জন্য চ্যানেল 24 এবং সাথে রেনেটা ফার্মাসিউটিক্যালস, ওনার দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি আরেকটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই। শিশু ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য যদি আমরা সঠিক সময় সঠিকভাবে নির্ণয় করতে পারি এবং চিকিৎসা দিতে পারি। এখন আপনার প্রশ্নের উত্তরে আসি। সেটা হচ্ছে আসলে গ্লোবালি বলা হয় যে প্রায় 4 থেকে 4.5 লাখ বাচ্চা প্রতি বছর ক্যান্সার আক্রান্ত হয়। সেটা বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে, স্যার কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছেন। আর বাংলাদেশে আসলে তেমন সুনির্দিষ্ট স্ট্যাটিস্টিক্স নেই, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন যে স্টাডিগুলি হয়েছে, স্টাডির আলোকে যেটা জানা যায় বা প্রায় 21 থেকে 25 হাজার বাচ্চা প্রতি বছর শিশু ক্যান্সারে আক্রান্ত হয়, বিভিন্ন ধরনের ক্যান্সার। অবশ্যই সেই ক্যান্সারের মধ্যে রক্তরোগটা অনেক বেশি।
তো এভাবে এই সংখ্যাটা এরকম, কিন্তু এই 22 থেকে 25,000 এই সংখ্যাটা যত বেশি, তার চেয়েও এর পেছনে কাহিনীটা আরেকটু বলতে চাই। সেটা হচ্ছে যে ধরুন একটা বাচ্চা আক্রান্ত হওয়া মানে হচ্ছে তার পরিবার ইনভলভ হওয়া, পুরো পরিবার ইনভলভ হওয়া। সেকেন্ড হচ্ছে যে এই বাচ্চা যখন আক্রান্ত হলো, তার চিকিৎসা এবং তার ফলো আপ এবং সার্ভাইভালিটির পর আরও যে ফলো আপ, দেখা যায় সারা পুরো অনেক দূর পথ হাঁটতে হচ্ছে এটা নিয়ে, সাথে প্রতি বছর আমার নতুন করে যুক্ত হচ্ছে। তো আমরা যদি ওভাবে চিন্তা করে দেখি যে আজকে থেকে আগামী 10 বছর পর সংখ্যাটা কেমন হতে পারে, এবং সেটা খুবই একটা কনসার্নিং আমি মনে করি। আর আপনি একটা কথা বলেছেন যে চিকিৎসার টাইমটা কেমন। আসলে ক্যান্সারের চিকিৎসার টাইমটা প্রথমত ডিপেন্ড করবে কী ধরনের ক্যান্সার। সেকেন্ড হচ্ছে যে এই ট্রিটমেন্টের কিছু ধাপ আছে। একটা হচ্ছে খুব ইন্টেন্সিফাইড ম্যানেজমেন্ট, সেটা কিছু সময়, এটা ক্যান্সার টু ক্যান্সার ডিফার করছে। তারপর আবার মেনটেনেন্সের কিছু ধাপ, এরপর যখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেল ইনশাল্লাহ, এরপর আমরা ফলো আপে যাই। ইনিশিয়ালি ছোটো ছোটো ফলো আপ, তারপর এমন হয় যে 5 years লেটার প্রত্যেক বছর একবার করে ফলো আপ টিল লাইফ লং। সো আসলে ক্যান্সারের ম্যানেজমেন্টের অনেক ধরনের বিউটি আছে আমি মনে করি। ইটস লাইক এ আমব্রেলা, তাকে একটি আসলে সারা জীবনে মোটামুটি ভাবে একটি ফলো আপে থাকতে হয় আর কি, বা কার তত্ত্বাবধানে। আমরা যদি একটু প্রফেসর ডক্টর মোহাম্মদ বেলায়েত হোসেন আপনার কাছে জানতে চাই যে আসলে ব্লাড ক্যান্সারের যে লক্ষণগুলো, সেগুলো কি আসলে খুব সুনির্দিষ্ট কিনা, বা আসলে বাবা মারা কিভাবে বুঝবেন যে তার বাচ্চাটি আক্রান্ত হচ্ছেন বা তার সিমটমসগুলো রয়েছে, বা কখন আসলে একজন ডক্টরের কাছে যাবেন বা একজন পেডিয়াট্রিক হেমাটো-অনকোলজিস্টের কাছে যাবেন? জি, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানের এটা একটা মেইন একটা কোশ্চেন। কারণ যেহেতু অ্যাওয়ারনেসমূলক প্রোগ্রামটি আমরা করছি সাধারণ জনগণের, গ্রাসরুট পর্যায়ের জনগণের উদ্দেশ্যে, সেক্ষেত্রে তার বাচ্চা ক্যান্সারে আক্রান্ত হতে যাচ্ছেন কি না সে ব্যাপারে কিছু আর্লি সাইন অ্যান্ড সিমটমস, এই বিষয়টি নিয়েই আমি কথা বলতে চাচ্ছি। অবশ্যই। তো আর্লি সাইন অ্যান্ড সিমটমের মধ্যে একটা হলো যে শরীরের কোথাও কোনো জায়গায় অল্প একটু জায়গায় ফুলে উঠলো কিনা, সেটা ঘাড়ে হতে পারে, বুকে হতে পারে, পেটে হতে পারে, বা শরীরের অন্যান্য হাত পায়ে হতে পারে, যেটার কোনো ভিজিবল বা দৃশ্যত অন্য কোনো কারণ মনে হচ্ছে না। যেমন ইনফেকশন হলে অ্যাবসেস বলি আমরা, সেটা ব্যথা থাকবে, সেটা জ্বর থাকবে, এরকম কিছু বিষয় থাকবে, কিন্তু এখানে এই ফোলাটার মধ্যে সেরকম কোনো বিষয় নেই। এই একটা বিষয় গুরুত্ব দিয়ে ভাবতে হবে। দ্বিতীয় বিষয় হলো যে বাচ্চাটি অসম্ভব দুর্বল হয়ে গিয়েছে, সে খুব অবসাদ ফিল করছে, ভিজিবলি কোনো কারণ ছাড়া, যে অন্য কোনো জ্বর নেই বা কিছু নেই, কিন্তু সে শক্তি পাচ্ছে না। বাচ্চা হিসাবে যে ছোটাছুটি দৌড়াদৌড়ি খেলা করবে, এগুলি সে করছে না, কমিয়ে দিচ্ছে। তৃতীয় যে বিষয়টি হলো যে তার যদি রুচি ক্ষুধামন্দা আসে, সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। বাচ্চারা তো এমনিতেই খাওয়া দাওয়া একটু কম করতে চায়, মারা সারাদিন লেগে থাকে, তারপরে এটা এক্সট্রিম পর্যায়ে অনেক সময় আরো যদি চোখে পড়ে সে খাচ্ছে না, এই একটা বিষয় আছে। আরেকটি বিষয় আছে যে বাচ্চাটি যদি একটু অল্প মাত্রা হলেও জ্বর থাকে, বিশেষ করে রাতের বেলা, জ্বরের সাথে আবার খুব ঘামছে, সে বিছানায় যখন শুয়ে থাকে, জ্বর থাকলেও, ইভেন জ্বর না থাকলেও তার এক্সেসিভ সোয়েট ঘাম হচ্ছে, সেক্ষেত্রেও মা বাবাকে এটাকে কনসার্ন, এটা সজাগ দৃষ্টি রাখতে হবে। এর পাশাপাশি আরও কিছু বিষয় আছে যে একটি বাচ্চা হয়তো মাঝে মাঝে প্রায় মাথা ব্যথা বলছে, অথবা মাথা ব্যথা হয়ে একটা সময় বমি করে দিচ্ছে। তো এগুলি যদি একটু দীর্ঘস্থায়ী হয়, তাহলে কিন্তু তখন অবশ্যই এই বাচ্চাটিকে ডাক্তারের কাছে নিয়ে তার পরামর্শ গ্রহণ করতে হবে। এছাড়াও আরও কিছু বিষয় আছে, চোখে একটু সমস্যা হতে পারে, দৃষ্টিশক্তির কিছু প্রবলেম হতে পারে, যদি ওয়েট লস হতে পারে কিনা, ওয়েট লস হতে পারে, আনএক্সপ্লেইনড, আমরা বলি আনএক্সপ্লেইনড, একেবারেই ব্যাখ্যা করা যাচ্ছে না, যে কোনো ব্যাখ্যা করা যাচ্ছে না। শিশুটি হয়তো মোটামুটিভাবে খাচ্ছে, তার কোনো জ্বর নেই, তার কোনো লুজ মোশন বা পাতলা পায়খানা নেই, তারপরেও তার ওজন কমে যাচ্ছে, দৃশ্যত কোনো কারণ কারণ চোখে পড়ছে না, সেক্ষেত্রেও কিন্তু এটাকে ক্যান্সারের বিষয়টা মাথায় নিয়ে অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন ইয়েতে যে ব্লিডিং, গাম ব্লিডিং অথবা নোজ ব্লিডিং রিপিটেড, এগুলো কি আসলে কখনো এগুলোর প্রাথমিক এটা নিয়েও আসে। ক্যান্সারে আক্রান্ত বাচ্চাগুলি মোটামুটি প্রায় 30-40% বা 50% বাচ্চা একটু ব্লিডিং নিয়ে তার প্রেজেন্ট করতে পারে।
এটা নাক থেকে ছোটো কিছু কিছু ব্লাড আসছে, দাঁতের মাড়ি থেকে মাড়ি ব্লাড থেকে আসছে, blood আসছে, স্পেশাল বিশেষ করে যদি ব্রাশ করে তখন আরো বেশি ব্লাড আসছে, গায়ে কোথাও র্যাশ হয়ে যাচ্ছে, আঁচড়ের ব্রুইজ মতো, হয়ে যাচ্ছে, যেটা হ্যাঁ, আমরা বলি। ব্রুইজ হয়ে যাচ্ছে, বা ছোট ছোট মশার কামড়ের মতো লাল দাগ হচ্ছে, যেগুলিকে আমরা পারফোরা বলে থাকি। তো এই সিমটমগুলি নিয়েও আসতে পারে। মানে এই জায়গাটাকে আমরা একটু গুরুত্ব দিতে চাই যে এই সিমটমগুলো যদি দেখা দেয় উপসর্গগুলো, তাহলে যাতে বাবা মা সচেতন হন, যে তার বসে না থেকে যাতে অন্তত পক্ষে তার নিকটস্থ পেডিয়াট্রিশিয়ান অথবা হ্যাঁ শিশু বিশেষজ্ঞ অথবা যে কোনো একজন ডাক্তারের কাছে তাকে বা নিয়ে যাওয়া একজন উচিত। রেজিস্টার্ড ডাক্তারের কাছে নিলেও Registered উনি হয়তো ডাক্তারের কাছে। যথাযথ সাজেশন দিতে পারবেন। দিতে পারবে। ধন্যবাদ প্রফেসর ডক্টর বেলায়েত হোসেন। আমরা খুব সুন্দর করে আপনার কাছে সহজ সরল ভাষায় শুনলাম যে কোন বিষয়গুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে এই সিমটম বা উপসর্গের ক্ষেত্রে। ডক্টর জান্নাতার, আমি জানতে চাই আপনার কাছ থেকে যে আসলে সিমটমের কথা তো শুনলাম, কিন্তু এরপরে যখন একজন বাচ্চাকে আপনাদের কাছে নিয়ে আসে যে বাবা মা এই ধরনের কমপ্লেনগুলো নিয়ে, তারা এক ধরনের ভয় আতঙ্কের মধ্যে থাকে, সেই ক্ষেত্রে আপনারা ডায়াগনোসিসের ক্ষেত্রে সাধারণত একেবারে সহজ সরল কী কী ধরনের পরীক্ষাগুলো করে থাকেন? কারণ এক্ষেত্রে একটা ভীতি থাকে, অনেকে থাকে যে আরে এরকম কিছু হচ্ছে, না জানি কি পরীক্ষা নিরীক্ষা করবে। সাধারণত কী ধরনের পরীক্ষা নিরীক্ষা আপনারা দিয়ে থাকেন, করে থাকেন? হ্যাঁ, খুবই প্রাসঙ্গিক প্রশ্নটা, ধন্যবাদ। আমাদের কাছে যখন পেশেন্ট আসে, বিশেষ করে আমরা তো সরকারি হসপিটালে কাজ করি, তো ওখানে তো গ্রাসরুট লেভেল থেকে অনেক ধরনেরই বাবা মা পেশেন্ট নিয়ে আসে। সবচেয়ে বড় কথা কি, একটু স্যারের সঙ্গে একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে আগে না রেফারেলটা আমরা অত সুনির্দিষ্ট পেতাম না, দেখা যেত অনেক দেরিতে আসছে। কিন্তু এখন অত শিক্ষিত না, কিংবা ধরেন একেবারেই ফর্মাল এডুকেশন নাই বা আমার, খুব ডিরেক্টলি হসপিটালগুলোতে আসছে। এটা একটা আশার ব্যাপার, আশার আলো আমি মনে করি যে অ্যাওয়ারনেসটা বাংলাদেশে গ্রাসরুট লেভেল মতো হয়তো গিয়েছে, না হলে এত সুন্দর রেফারেল আগের থেকে অনেক অনেক ভালো। তো আসার পরে আমরা যখন ট্রিটমেন্ট কী ইনভেস্টিগেশন দিতে হবে ওনারা শোনেন, বেশিরভাগ ক্ষেত্রে ইনিশিয়ালি করতে চায় না, ডিনায়ালে। বুঝতে পারছে সমস্যা হতে পারে, কিন্তু ওটা করতে চায় না কেন, যদি ধরা পড়ে, মানে কতটা ভীতি, ডিনায়াল, সাইকোলজিক্যাল স্ট্রেস ওনারা থাকে। তো এমনিতে আমরা ব্লাড ক্যান্সার নিয়ে যদি আসি, সেই ধরনের ক্ষেত্রে আমরা প্রথমে ছোট্ট একটা টেস্ট দিই, সেটা সিবিসি। একেবারে এই সিবিসিটা কিন্তু আপনি যে কোনো হেলথ কমপ্লেক্সে কিংবা একেবারে একদম প্রান্তিক জনগোষ্ঠী ওখানেই করতে পারে, মানে ওখানেই আমরা যে সিবিসি করি 70% কিন্তু আমরা ওখানেই ধরে ফেলতে পারি, কারণ ওখানে যে কাউন্টগুলো বাড়া কমা, ওটা আমাদেরকে অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেয়, ক্লু দেয়। তারপর যখন ওটা নিয়ে আসে, প্লাস স্যার যে সিমটমগুলি বলেন, সব কিছু মিলার পর আমরা আরেকটা টেস্ট করি সুনির্দিষ্ট হওয়ার জন্য, সেটাকে বলি বোন ম্যারো স্টাডি। বোন ম্যারো স্টাডিকে এখন আমরা 3 ভাগে করি, একটা হচ্ছে মরফোলজি, আরেকটা হচ্ছে মলিকুলার, এটা হচ্ছে ইমিউনোফেনোটাইপিং, আর একটা সাইটোজেনেটিক্স। তো এইটার বিপরীতে আমি একটু জোর দিতে চাই, এই জন্য ক্যান্সারের ট্রিটমেন্ট তত বেশি সুনির্দিষ্ট হবে যত বেশি আমি মলিকুলার লেভেলে যেতে পারবো। এটা কঠিন, কিন্তু এটা প্রয়োজনীয়। হ্যাঁ, কারণ এখনকার ক্যান্সার চিকিৎসা হচ্ছে টু টার্গেটেড, এবং সাইড ইফেক্ট কম, খুবই টার্গেটেড, এবং আউটকামটা যেন অনেক ভালো হয়। তো এটা হচ্ছে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে। আর আদার দেন ব্লাড ক্যান্সার যদি হয়, সেক্ষেত্রে আমরা সাধারণত ইমেজিংয়ে যাই। স্যার যে বলেন কোথাও চাকা থাকতে পারে, বা কোনো ফুলে যেতে পারে, বা হাড়ের ক্যান্সার হতে পারে, সেক্ষেত্রে সেই স্থান অনুযায়ী হয়তো কোনো এক্স রে করা যেতে পারে, কিংবা আলট্রাসোনোগ্রাম ইনিশিয়ালি। এবং সিমটম দেখে যদি আমরা মনে হয় যে হ্যাঁ, তখন আমরা কিছু ব্লাডের টেস্ট করি, যেমন একটা গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে এলডিএইচ, মানে নন স্পেসিফিক বা খুবই সেন্সিটিভ। সাথে আমরা যেমন সিটি স্ক্যান, প্রয়োজনীয় এমআরআই, কিংবা অন্য কোনো কন্ট্রাস্টগুলি করা যেতে পারে। তারপর যেটা ওকে সুনির্দিষ্ট করার জন্য তখন আমরা বায়োপসি করি, বায়োপসি অ্যান্ড ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি একটা মলিকুলার লেভেলের টেস্ট, এইটা না করতে হবে। এটা করলে আমার চিকিৎসাটা অনেক সহজ হয়ে যায়, এবং ব্যয়টা অনেক কমে যায়, বাচ্চার ভালো হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ অনেক বেড়ে যায়। তো এই মানে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে 2-1টা জিনিস একটু ব্যয়বহুল। তো আপনাদের প্রোগ্রামের মাধ্যমে আমি সরকারের কাছে করতে চাই, এই ব্যাপারে যদি সরকারিভাবে সাপোর্ট পাওয়া যায়, অবশ্যই খুবই আমাদের জন্য সাপোর্টিভ। আপনি যে টেস্টিংগুলোর কথা বললেন, অনেকগুলো হয়তো একটু সময় সাপেক্ষ, অনেকগুলো হয়তো অনেক, আমি জানি না বাংলাদেশে এখন অনেকগুলোই হচ্ছে, সবগুলোই হচ্ছে ইনশাআল্লাহ। এটা আপনাদের জন্য খুবই ভালো খবর, খুবই আমাদের জেনেটিক্স অল টেস্ট এখানে হয়, সাইটোজেনেটিক্সের সকল ধরনের সকল মেথডে টেস্টেড আবার ডিফার আছে ইনশাআল্লাহ হয়, তবে প্রাইভেট লেভেলে। কখনো কি লাম্বার পাংচার করার প্রয়োজন হতে পারে? লাম্বার পাংচার ভেরি ওয়েল সেড কোয়েশ্চেন। লাম্বার পাংচার হয়ে যেতে পারে, কিন্তু সেটা হচ্ছে আমরা কতটা ছড়ালো সেই জন্য করতে পারি, আর হচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে হয়, যেমন সিএনএস ইনভলভমেন্ট জানা যায়, আর সিএনএস থেরাপির ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
থ্রো লাম্বার পাঞ্চার বা মানে আইটি দিয়ে যেটা আমরা মানে আমি যদি সহজে বলতে পারি যে এটি সহজ পরীক্ষা, বিশেষ করে সিবিসি এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম, যদি আমরা এটা একেবারেই গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গাতেই একটি টেস্ট যদি হয়ে থাকে সেটি সিবিসি। হ্যাঁ, এবং এই জেলা শহরগুলোতেও কিন্তু এখন এলডিএইচ হয়। এলডিএইচটা কেন বললাম, অনেক সময় না ওই স্যার যে লক্ষণগুলি বলেন এগুলো অনেক সময় এসে আবার চলে যায়, কিন্তু এলডিএইচ কিন্তু বেড়ে যায়। মানে এলডিএইচ আপনাকে একটা ভালো নির্দেশনা দিবে যে ভেতরে কোনো একটা প্রবলেম আছে। হ্যাঁ, সেটা এই জায়গাটি গুরুত্বপূর্ণ। খুবই চমৎকার করে বললেন। আমি স্যারকে জানতে চাচ্ছি যে আসলে আমাদের ডক্টর জান্নাত যেটি বললেন যে কিছু ব্যারিয়ার রয়েছে টেস্টিংয়ের ক্ষেত্রে, সেটি অনেক সময় রোগীরা পয়সার জন্য বা অনেকটু ব্যয়বহুল সেই জন্য করতে চায় না, অনেক সময় ভাবে যে আবার কেঁচো খুঁড়তে গিয়ে যদি আবার সাপ বেরিয়ে যায়, যে আবার কি না কি বের করে কি না কি বাচ্চাটা রক্ত মানে একটা ইয়ে করে, অনেক দীর্ঘমেয়াদী চিকিৎসা পড়ে যায়। এই ধরনের ক্ষেত্রে অনেকে ডিনায়ালের মধ্যে থাকে যে কিচ্ছু হবে না, নিয়ে যাই দেখা যাক কিছু করি। অনেকে দেখা যাচ্ছে দেশে বাড়িতে যে আবার ঝাড়ফুঁকও করতে পারে। তা আপনারা সেগুলো সবচেয়ে বড় ভুক্তভোগী, আপনাদের কাছে অনেক। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আসলে এই টেস্টিং এর ক্ষেত্রে কতখানি অগ্রগণ্য ভূমিকা পালন করছে বা ইনস্টিটিউট? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। এই আমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা ছোট্ট কমেন্ট একটু ডক্টর জান্নাতের সাথে একটু অ্যাড করি। রুট লেভেলে আমরা তো জনগণের উদ্দেশ্যে কথা বলছি, এর পাশাপাশি এই অনুষ্ঠানটি আমি আশা করছি হয়তো রুট লেভেলের যারা ফিজিশিয়ান আছেন, ডক্টরস আছে, তারা হয়তো কেউ কেউ দেখে থাকবেন। তাদের জন্য একটা ইনফরমেশন আমি এখানে একটু বলে অ্যাড করতে চাই। সেটা হলো যে সিবিসির যেটা রুট লেভেলে সম্ভব, এখানে যদি প্যানসাইটোপেনিয়া থাকে মানে প্রত্যেকটা রক্তের উপাদান যদি কমে যায়, এটা একটা ইন্ডিকেশন। আরেকটা হলো যে হয়তো সবগুলি কমে নাই, কিন্তু হোয়াইট ব্লাড সেল এটা শুধু কমেছে এবং নিউট্রোফিল পার্সেন্টেজ অনেক বেশি কমে গেছে, সেটা কিন্তু একটা ইন্ডিকেশন। লিম্ফোসাইট পার্সেন্টেজ 90% হয়ে গেছে, সেটা একটা ইন্ডিকেশন। আরেকটা হলো হোয়াইট ব্লাড সেল কাউন্ট অনেক অ্যাবনর্মালি বেড়ে গেছে। তো এই বিষয়গুলি আমি রুট লেভেলের যারা সম্মানিত চিকিৎসকবৃন্দ আছেন, যেনাদের কাছে প্রথম এই রোগীগুলো আসবেন, ওনাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে বিনীতভাবে অনুরোধ করছি। এবার আসে আপনার প্রশ্নের উত্তরে। সেটা হলো যে আসলে আমাদের দেশের জনগণ গ্রাম প্রান্তিক পর্যায় থেকে যারা আসেন, তাদের একটা ইমপ্রেশন ধারণা বা একটা চিন্তা নিয়ে আসেন যে ডাক্তার, বড় ডাক্তারকে যাচ্ছি, বড় ডাক্তার নিশ্চয়ই আমার বাচ্চাকে দেখেই ভালো করে ফেলবেন, ওনার কোনো পরীক্ষা নিরীক্ষা লাগবে না, যেহেতু বড় ডাক্তার আমি নিয়ে এসেছি। তো সেই জন্য আশা করে আসলাম, ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করে দিবেন, আমি ওষুধ কিনে নিয়ে বাড়িতে চলে যাব, বাচ্চাকে খাওয়াবো, ভালো হয়ে যাবে। বাট এই রোগের ক্ষেত্রে এটা সম্ভব না। আর এই জিনিসটা পেশেন্টদেরকে বা পার্টিদেরকে বোঝাতে একটু আমাদের ব্যাক পেতে হয়, আমাদের এক্সপিরিয়েন্স যা বলে। তো সেজন্য তাদেরকে কনভিন্স করতে হয়, কাউন্সেলিং করতে হয় এবং রিকোয়েস্ট করতে হয় যে আপনি এই টেস্টগুলো করান, প্রয়োজন আছে। তারপর হয়তো তখন তারা এই টেস্টগুলো কনভিন্স হয়। আমাদের শিশু হসপিটালে সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, বোন ম্যারো স্টাডি, এগুলি তো বেসিক নিডস, এটা তো লাগবেই, এটা তো আছেই, আমরা করছি। এর পাশাপাশি ইমিউনোফেনোটাইপিং যেটা ডক্টর জান্নাত বললেন, যে টেস্টের মধ্যে যেটা মলিকুলার ডায়াগনোসিস, এগুলি একটু লাগে এখন আছে। তো এই ফেসিলিটিসটা এখন পর্যন্ত শিশু হসপিটালে আমরা করে উঠতে পারিনি। উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। আশা করি খুব নিকট ভবিষ্যতে আমরা এটা অ্যারেঞ্জ করে ফেলব। মানে এটা তো একটা ইনস্টিটিউট, মানে সাইটোজেনেটিক্স একটা যে ডায়াগনস্টিক টুল, সেটা আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের এটা তো প্রত্যাশা থাকলো আর কি আপনাদের কাছে। আচ্ছা ডক্টর জান্নাত, আপনার কাছে একটু আসি যে একটা রোগ যখন ধরা পড়ে, আপনারা যখন একটা ডিসিশন নিলেন যে না তার একটি অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া হয়েছে বা রক্তের একটি ক্যান্সার হয়েছে, এই জায়গাটিতে এসে থমকে যেতে হয়, বিশেষ করে প্যারেন্টস যারা রয়েছেন তাদেরকে বোঝানো বা তাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদেরকে বোঝানো, একটা শিশু বাচ্চার একটা ব্লাড ক্যান্সার হয়েছে, এটি সহজ একটি বিষয় নয়। সেই কাউন্সেলিংয়ের বিষয়টিকে আসলে আপনারা আলাদাভাবে দেখেন কিনা, বিশেষ করে পেডিয়াট্রিক এজ গ্রুপ পিপলদের ক্ষেত্রে সেটি বিবেচনা রাখি কিনা? ধন্যবাদ। খুবই মানে কি বলবো, বার্নিং কোয়েশ্চেন এটা। হ্যাঁ, ক্যান্সারের ক্ষেত্রে কাউন্সেলিং খুবই সেন্সিটিভ ইস্যু এবং সেন্সিটিভ পার্ট, এবং সেটা আমাদের দেশের জন্য বিশ্বব্যাপী। এবং একটু আয়রনিক্যালি বলি যে বিড়ালে গেলে ঘন্টা লাগাবে কে। হ্যাঁ, এই জিনিসটা যেমন কঠিন, এই কাউন্সেলিং পার্টটা অনেক কঠিন। কারণ কাউন্সেলিংটা, এবং এটা না একটা সায়েন্টিফিক ট্রেনিংয়ের ব্যাপার। মানে আমি বসলাম
ব্যাপারটা সেরকম না। এবং এই যে আমরা বলি না যে আমাদের দেশে থেকে বাহিরে খুব ভালো ডক্টররা ভালো, আমি একটু ওপেনলি বললাম, হ্যাঁ, বা ও ভালো সে ভালো, এই ভালোর ব্যাপারটা হচ্ছে এরকম একটা কি বল আনএক্সপেক্টেড সিচুয়েশন, আপনি তাকে বুঝিয়ে তার সঙ্গে বোঝাপড়া করে তাকে আপনি একটা সঠিক লাইনে নিয়ে আসলেন, বেশ টাফ এক। আর সেকেন্ড হচ্ছে এই ট্রিটমেন্টে আমরা মনে করি 30 to 40% কাভার করে কাউন্সিলিং। কাউন্সিলিং শুধুমাত্র যে আমি ক্যান্সার যখন ধরা পড়লো তখন বলবো তা না, ট্রিটমেন্টের লেভেলে লেভেলে বলতে হয়। কারণ বাবা মারা না অনেক সময় কনফিডেন্স লেস হয়ে যায় এক। আর সেকেন্ড হচ্ছে যে এমন অনেক বাবা মা আমাদের কাছে আছে জীবনে কোনোদিন হসপিটালেই আসেনি, কোনোদিন হসপিটাল আসতে হয়নি তার বাচ্চাকে নিয়ে, তো সে প্রথম আসলো ক্যান্সার ব্যাপারটা সে জানেও না, মানে আমাদের ঢাকা মেডিকেলের কথা বলতে চাচ্ছি, হ্যাঁ। তো যখন এরকম আসে মারাত্মক ডিনায়ালে থাকে, এবং ডিনায়ালের এক্সপ্রেশনটা অনেক ধরনের, কেউ হয়তো রেগে যাচ্ছে, ধরেন ভাঙছে জিনিসপত্র, কিংবা কেঁদে ফেলছে, কিংবা মেনে নিতে পারছে না, হ্যাঁ। তো এরকম একটা সাইকোলজিক্যাল স্ট্রেস সিচুয়েশনে তাকে আগে আমরা সেন্সিটাইজ করে নিয়ে দেন ট্রিটমেন্টের কথাটা যায় কিংবা ডিজিজের কথা যায়, ভেরি টাফেস্ট আমি মনে করি। এবং আমাদের কাউন্সেলিংটা বিভিন্ন সেশনে হয়, এবং আমাদের একদম একটা কাউন্সেলিংয়ের জন্য আমাদের একটা রুমই আছে, এবং এটা ধরেন একজন মানুষকে আমরা যখন ফার্স্ট সিটিংয়ে বুঝি যে না ওনার জন্য 3-4টা কাউন্সেলিং দরকার, আমরা সেভাবেও করি। আমরা এমন সময় এমনও করি, ধরেন প্রথমে আমরা ফেস টু ফেস কথা বললাম, তারপর ওনাদের সাথে আমরা ফোনে কথা বলি, করে ওনাদেরকে একটু মানে যেই স্টেজে আসলে ওনারা ব্যাপারটা নিয়ে কাজ করতে পারবেন সেই স্টেজে নিয়ে আসতে হয়। এটা খুবই টাফ, এবং আমি মনে করি এটার জন্য সুনির্দিষ্ট ট্রেনিং দরকার। যত বেশি আমাদের ট্রেইনড কাউন্সিলর আসবে, সেটা ডক্টর হতে পারে, নার্স হতে পারে, আদার দেন মেডিকেল প্রফেশনও হতে পারে, তত আমাদের জন্য বেটার আমি মনে করি। অনেক সময় সাইকোলজিস্টের হেল্প নিতে হ্যাঁ, সাইকোলজিস্টও আমাদের দেশে ঢাকা মেডিকেলে সুনির্দিষ্ট নেই, কিন্তু আমরা মানে আমাদের নিজেদের মধ্যে আমরা কিন্তু সাইকোলজিস্ট যিনি আমাদের সাথে আছেন একজন, উনি ভলান্টারিলি কাজ করছেন আমাদের সাথে। কিন্তু আমি মনে করি এটা আসলে প্রত্যেকটা ক্যান্সার সেন্টারে থাকা উচিত, অবশ্যই থাকা উচিত, এটা একটা ভাইটাল পার্ট, ভেরি মাচ। মানে ওই চিত্রটা না একদম অন্যরকম। আমি বুঝতে পারছি, আসলে এটা অনেক আবেগের একটি জায়গা, এবং অনেক বলবো যে খুব সংবেদনশীল একটি খুবই সংবেদনশীল যেটি আপনারা করছেন। প্রফেসর ডক্টর বেলায়েত, আমি যদি জানতে চাই যে বড়দের ক্যান্সারের বিষয়ে তো অনেক ধরনের কথা রয়েছে, যে অনেক সেটা কতখানি প্রগনোসিস ভালো হবে কি হবে সে বিষয়ে অনেক কথা রয়েছে, কিন্তু শিশুদের বিশেষ করে রক্তরোগের ক্যান্সারগুলো একটু আগে বললেন যে বেশিরভাগগুলোই নিরাময়যোগ্য। আপনারা আসলে এই কথাটিকে মানে কতখানি ব্যবহার করতে পারেন রোগীদের কাছে, যে আপনার এই রোগটি ভালো হয়ে যাবে, এবং তাতে তারা চিকিৎসায় কতখানি আগ্রহী হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। এটি আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলে আমি মনে করছি। তো ডক্টর জান্নাত যে কাউন্সিলিংয়ের যে পার্টগুলো বিস্তারিতভাবে বললেন, সেই কাউন্সিলিংয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে আছে। কারণ এই কাউন্সিলিং প্রপারলি অ্যাকুরেটলি সময় না হলে অনেক পেশেন্টকে আমরা শুরুতেই লস করে ফেলবো, তারা চলে যাবে। আর কখনো কখনো এরকম হয় যে মা আছে ঠিকই কিন্তু বাবা নেই, বাবা চলে গেছে, এরকমও করুণ কাহিনী আমাদের সামনে থাকে। তো যাই হোক, তো এখন এই ব্যাপারে আমি প্রথম কথা বলতে চাই আমাদের দেশের প্রান্তিক পর্যায়ে সবাই সামগ্রিক জনগণের উদ্দেশ্যে, শিশুদের রক্তের ক্যান্সার একটি নিরাময়যোগ্য রোগ। বর্তমানে ক্যান্সার মানে দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার মানেই আমার বাচ্চা আর বেঁচে থাকবে না, মরে যাবে, এটা এখন আজকের যুগে অমূলক একটি ধারণা, ভ্রান্ত একটি ধারণা। এটা আমি জনগণের উদ্দেশ্যে মানে এই জায়গাটি দৃঢ়চিত্তে আমি জানাতে চাই। কারণ রক্তের ক্যান্সার, বিশেষ করে আমি যেটা বললাম অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, নেফ্রোব্লাস্টোমা মানে কিডনি টিউমার যেটা আছে, তারপরে নন হজকিন্স লিম্ফোমা আছে, এগুলি কিন্তু অধিকাংশ রোগী অর্থাৎ শতকরা 80% রোগী আমরা কেমোথেরাপি দিয়েই ভালো করে ফেলতে পারি, কিউর হয়ে যায়। অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া তো এক্সিলেন্ট প্রগনোসিস। প্রথম 1 মাস ট্রিটমেন্ট করি আমরা, সেটাকে আমরা রেমিশন ইন্ডাকশন বলি। সেখানে 80 বা 90% বা 85% চিলড্রেনই প্রথম মাসের ট্রিটমেন্ট সফল হয়ে যায়। তো এখন এই বিষয়টি মা বাবাকে পর্যায়ক্রমে বুঝিয়ে বলে তারপরে তাদেরকে কনভিন্স করতে হবে, তারা যেন এই অমূলক একটি ভ্রান্ত একটি ধারণা বুকে নিয়ে যেন তাদের বাচ্চাটিকে আমাদের চোখের অগোচরে যেন চলে না যায়। আমি ডাক্তার জান্নাত আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে যে যখন ডায়াগনোসিস হয়ে গেল,
কাউন্সেলিংয়ে পেশেন্টকে কনভিন্স করা গেল যে না এটির একটি যথাযথ চিকিৎসা রয়েছে এবং ঠিকভাবে চিকিৎসা করলে এটি নিরাময়যোগ্য হতে পারে, পেশেন্ট কনভিন্স হলো। এরপর ট্রিটমেন্ট অ্যাপ্রোচটি আসলে বর্তমানে যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ট্রিটমেন্টটি আপনারা করে থাকেন ঢাকা মেডিকেল বা বাংলাদেশ শিশু হসপিটালে, সেই অ্যাপ্রোচটি আসলে কোন কোন ভাবে করে থাকেন, কোন কোন ধারায়? ধন্যবাদ। আসলে আমাদের ম্যানেজমেন্ট ডিপেন্ড করবে, যে ট্রিটমেন্টটা ডিপেন্ড করবে যে কী ধরনের ক্যান্সার ফার্স্ট। আর আমরা কাউন্সেলিংয়ের সময় বলে দিই যে আমাদের ট্রিটমেন্ট ডিউরেশনটা কত, কী পরিমাণ অর্থ লাগতে পারে। এটা কিন্তু একটা ফিনান্সিয়াল ইস্যুটা বাংলাদেশের ক্ষেত্রে বিশাল চ্যালেঞ্জ, হ্যাঁ, প্যারেন্টসদের জন্য। এবং কী কী সুবিধা আমাদের হসপিটালে থাকবে কিংবা অন্য হসপিটালগুলোতে থাকবে এটা আমরা বলি দিই। আর ব্লাড ক্যান্সার ক্ষেত্রে সাধারণত দেখা যায় মানে ALLটাই তো কমন, মানে অ্যাকুট লিম্ফোসিট লিউকেমিয়া, ওটার চিকিৎসা 3 থেকে 3.5 বছর। প্রথম 1 মাসটা বেশি কঠিন এবং ইন্টেন্সিভ পিরিয়ডটা 4 to 6 মান্থ, যে যখন একটা হসপিটালাইজ বেশি থাকতে হয় বেশি সময়ের জন্য। এরপরটা কিন্তু যে আমরা যেমন ডায়াবেটিক পেশেন্টরা যেমন বাড়ি থেকে এসে চিকিৎসা নিয়ে যায় বা দেখিয়ে যায়, মানে মেনটেনেন্স থেরাপি বলি, পর 2.5 থেকে 3 বছর সেটা বাড়িতে বসে করতে পারে। সেটা হচ্ছে রক্তের ক্যান্সার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে AML, ওটা প্রায় 1.5 থেকে 2 বছর। আর যেগুলো সলিড টিউমারের ক্ষেত্রে সেটা না ডিপেন্ডস আপন দ্য ক্যান্সার, সেটা 2 মান্থ থেকে শুরু করে 2 ইয়ার্স পর্যন্ত হতে পারে। এখন দেখতে হবে ক্যান্সারটা মানে এটাকে প্রাইমারি স্টেজে, সেকেন্ডারি স্টেজ, মানে স্টেজ 1, স্টেজ 2, স্টেজিংয়ের উপর ডিপেন্ড করবে, অথবা মেটাসে কতটুকু ছড়িয়েছে, কী ধরনের ক্যান্সার, হিস্টোপ্যাথোলজি কী বলেছে, সেগুলোর উপর নির্ভর করবে। আর আরেকটা যে ট্রিটমেন্ট নিয়ে আমি একটা আশার বাণী বলতে চাই, এটা আমাদের সরকারি হসপিটালগুলোতে, আমার মনে হয় সাদদের হসপিটালও অনেক ড্রাগস কিন্তু আমরা ফ্রি দিতে পারি। আচ্ছা। আবার আমাদের চেয়ে ক্যান্সার হসপিটাল আরও বেশি, এটা বন্দোবস্ত আরও বেশি ভালো। মানে এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই যে সরকার অন্তত এই দিকে আমাদেরকে মানে খুব ভালো মানে সাপোর্ট দিচ্ছেন, জন্য আমরা খুবই কৃতজ্ঞ। আর একটা হচ্ছে যে বিভিন্ন টেস্টগুলো দেখা যায় আমাদের হসপিটালে কিছুটা ব্যয়টা কম ব্যয়বহুল। আর কিছু কিছু মানে ঔষধ এগুলো একটু দামি, এগুলো একটু বাইরে থেকে কিনতে হয়। ওই ব্যাপারে আসলে আমরা যত বেশি সাপোর্ট দিতে পারবো তত ভালো। আর ওষুধের পাশাপাশি একটা জিনিস হচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে প্যালিয়েটিভ কেয়ার, প্যালিয়েটিভ অথবা সাপোর্টিভ কেয়ার, এটা খুবই জরুরি। আমি যত ভালো সাপোর্টিভ কেয়ারের ব্যবস্থা আমার থাকবে তত আমার ট্রিটমেন্টটা ভালো হবে এবং আউটকামটা অনেক সুনির্দিষ্ট হবে। তো কিছুক্ষণ আগে আপনি স্যারকে বলেছিলেন যে আপনারা কতটা অ্যাসিওর করতে পারেন যে 100% কিউরেবল। এখানে আমি একটু স্যারের সঙ্গে যোগ করতে চাই, সেটা হচ্ছে একটা বাচ্চা যখন ছোট থাকে না, তখন তার কিডনি, লিভার, লাং অনেক বেশি ফ্রেশ থাকে, ফাংশনিং থাকে। ওনারা যত বেশি কেমো নিতে পারে তত বড়রা পারে না। আর বাচ্চাদের ক্যান্সারটা খুবই কেমো সেন্সিটিভ, এবং সেই জন্য ওদের আউটকামটা বেটার। এবং এখন আউটকামটা এমন যে আমরা যদি সুনির্দিষ্টভাবে আর্লি ডায়াগনোসিস ট্রিটমেন্ট নিতে পারি, দেখা যায় 95 থেকে 100% কেসে একেবারে ভালো হয়ে যায়, এবং সেটা কোনো মানে এরপরে তার কোনো কমপ্লিকেশন থাকে না যদি চিকিৎসাটা আমরা খুব সুনির্দিষ্টভাবে করতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ যেটি বলেছেন ডক্টর জান্নাত। বেসিক্যালি কেমোথেরাপির উপরে অনেকখানি গুরুত্ব দিয়েছেন, যে বেশিরভাগ ক্যান্সারের ট্রিটমেন্টের শুরুটাই অ্যাপ্রোচটাই সেটা হয়ে থাকে বিভিন্ন রেজিমের, এবং সরকারিভাবে কিছু ব্যবস্থাও রয়েছে, আপনার এখানেও নিশ্চয়ই রয়েছে। এছাড়াও কেমোথেরাপি ছাড়াও আসলে আর কি অপশন রয়েছে? বিশেষ করে অনেক সময় রেডিওথেরাপির কিছু ভূমিকা রয়েছে কিনা, অনেক সময় দেখা যাচ্ছে স্টিম সেল ট্রান্সপ্লান্টেশনের কথা বলে থাকেন অনেকে, সেটি ভীষণ ব্যয়বহুল, বা অনেক সময় বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বলে থাকেন। অনেকের ক্ষেত্রে আরও যদি টার্গেটেড থেরাপি থাকে বা ইমিউনোথেরাপি থাকে, এই অ্যাপ্রোচগুলো বাংলাদেশে কি আসলে এখন আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি ডক্টর জান্নাতের সাথে আর একটা ছোট্ট একটা বিষয় আমি অ্যাড করে আসি, তাহলে ব্যাপারটি সম্পূর্ণ হয়ে যায়। সেটা হলো যে কেমোথেরাপির যে ব্যাপারটা আছে, এই কেমোথেরাপি কিন্তু আমাদের বাংলাদেশে, নট বাংলাদেশ, একটা প্রোটোকল ওয়াইজ হয়। এই প্রোটোকল কিন্তু বাংলাদেশি মেড না, এই প্রোটোকলগুলি হলো ইন্টারন্যাশনাল গ্লোবাল হিসেবে থেকে হয়েছে। এই প্রোটোকলগুলাই কিন্তু আমরা ফলো করি, এবং একটি ভালো দিক হলো আমাদের বাংলাদেশে যতগুলো ইনস্টিটিউট আছে, 7টি-8টি ইনস্টিটিউট, শিশু হসপিটাল, তারপরে BMU, ঢাকা মেডিকেল হসপিটাল, এবং আরও 7টি-8টি ইনস্টিটিউট, প্রত্যেকটি ইনস্টিটিউটে আমরা সেম প্রোটোকল ইউজ করি, ফলো করি। এবং এই প্রোটোকলটি আমরা রিভাইজ করেছি আমাদের বাংলাদেশে পার্সপেক্টিভে
সোসাইটি অফ বাংলাদেশ পেডিয়াট্রিক হেমাটোলজি অঙ্কোলজি সোসাইটি এর ব্যানারে ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সার এর সহযোগিতায়, কারিগরি এবং আর্থিক সহযোগিতায় আমরা এই প্রোটোকলটি কিছুটা রিভাইজ করে, ইন্টারন্যাশনাল প্রোটোকল কিছুটা রিভাইজ করে থ্রুআউট দ্য বাংলাদেশ আমরা সেম প্রোটোকল ইউজ করছি, মানে একটি গাইডলাইন হিসেবে সমগ্র Yes, বাংলাদেশে হ্যাঁ। এটি করা হয়েছে। এবং এই প্রোটোকলই কিন্তু ইন্টারন্যাশনালি ইউজ করা হচ্ছে সব জায়গাতেই। আমাদের দেশের জনগণ বিশেষ করে ইন্ডিয়ায় যাওয়ার একটু বেশি প্রবণতা বেশি থাকে, অনেকেই না জানি ওখানে cancer গেলে বলে। ভালো হয়ে যাবে। কিন্তু আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে এই একই ড্রাগ একই প্রোটোকল ইন্ডিয়াতে ইউজ করবে, সিঙ্গাপুরে ইউজ করবে, আমেরিকাতে ইউজ করবে, ইংল্যান্ডে ইউজ করবে। জি অতএব এই বাচ্চাগুলি নিয়ে আপনাদের এত দৌড়াদৌড়ি করা, ছোটাছুটি করার কোনো প্রয়োজন নেই। আরেকটি বিষয় আপনি বলে শেষ করে দিতে চাই, এটা জি যে ডাব্লিউএইচওর একটা প্রোগ্রাম আছে, গ্লোবাল ইনিশিয়েটিভ অফ চাইল্ডহুড ক্যান্সার। Yes. এই একটা প্রোগ্রামের আওতায় বিশ্বের বিভিন্ন দেশে যারা এই দেশ অর্থাৎ এই অ্যাক্টিভিটির সাথে, এই প্রোগ্রামের সাথে অ্যাটাচড হয়েছে, সেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা কেমোথেরাপিউটিক মেডিসিনগুলো ফ্রি দিচ্ছে। আচ্ছা তো বাংলাদেশ এদিক থেকে একটু পিছিয়ে আছে, আমাদের পার্শ্ববর্তী অনেক দেশই এর মেম্বার হয়েছে, তারা এই সুবিধা পাচ্ছে। আসার কথা হলো যে ইদানিং বাংলাদেশ গভর্নমেন্ট এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। একেবারে। আশা করি এই ব্যাপারটি ফ্যাসিলিটেট করা গেলে আমাদের দেশের প্রান্তিক জনগণ উপকৃত হবে। উপকৃত হবে। এবার সে আপনার প্রশ্নে এবার প্রশ্নে। উত্তরে এখন আদার দেন কেমোথেরাপি, আদার দেন কেমোথেরাপি মধ্যে একটা হলো যে টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, জি এগুলি আছে। আর বোন মেরু ট্রান্সপ্লান্টেশন বা অস্থিমজ্জা প্রতিস্থাপন। প্রতিস্থাপন। জি, তো টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি এগুলি আমাদের দেশে শুরু হয়েছে, বাট ওইভাবে এখনো বহুল প্রচলিত হয়ে সারেনি। আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে চলছে, আমরা দিচ্ছি কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু ওইভাবে ব্যাপকভাবে আমরা এখনো শুরু করতে পারিনি। এই ব্যাপারে যদি জানা থাকে আর কোনো তথ্য থাকে সে অ্যাড করতে যোগ পারবে। করবেন। আমি শেষ করি। আর এর পাশাপাশি অস্থিমজ্জা প্রতিস্থাপন, এটা ওয়ান অফ দ্য কিউরেটিভ অ্যাপ্রোচ ফর ট্রিটমেন্ট অফ ব্লাড ক্যান্সার। তো আজ থেকে বিগত কয়েক বছর আগে থেকে বাংলাদেশে এই ট্রিটমেন্টটি শুরু হয়েছে কয়েকটি জায়গায়। সর্বপ্রথম শুরু হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, এরপর পর্যায়ক্রমে এভার কেয়ার মেডিকেল কলেজ হসপিটালে ওখানে হচ্ছে, এবং CMH প্রাইভেট লেভেলে কয়েকটি প্রতিষ্ঠানে হচ্ছে। সিমেট্রি। ঢাকা ক্যান্টনমেন্ট কম্বাইন্ড মিলিটারি হসপিটালে ওখানেও হচ্ছে। তো ওনাদের সাধ্যমতো করে যাচ্ছে, এবং এটার আউটকাম যদিও 100% নয়, বাট 70-75% আউটকাম ভালো। বাট এটা একটি কিছু জটিলতাও আছে। তো সবচেয়ে বড় কথা হলো এটা ব্যয়বহুল, আমাদের দেশের অধিকাংশ জনগণের আওতার সীমার বাইরে অনেক এটা। ক্ষেত্রে বাইরে সেটি। অসংখ্য ধন্যবাদ, আপনি বিভিন্ন মডেলিটিসগুলো নিয়ে কথা বললেন, এবং বিশেষ করে যে শুরু হয়েছে ঢাকা মেডিকেল কলেজে বোন ম্যারোর যে ইউনিটি রয়েছে সেটির কথাও উল্লেখ করলেন, সেটি নিশ্চয়ই একটি আসার বিষয়। ডক্টর জান্নাতের কাছে আমি জানতে চাই যে শুধুমাত্র আসলে চিকিৎসার শুরুটি নয়, এক্ষেত্রে হসপিটালাইজেশন, আউট অফ পকেট এক্সপেন্ডিচার, যেটি ফিনান্সিয়াল বার্ডেন যেটির কথা বললেন, সেটি কিন্তু বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। একই সঙ্গে একটি বাচ্চাকে কতদিন আসলে হসপিটালাইজ থাকতে হয়, এই ধরনের প্রতিটি কেমোর ক্ষেত্রে কি তাকে হসপিটালে ভর্তি হতে হয় কিনা, এই যে দীর্ঘমেয়াদী যে একটি পরিকল্পনা বা চিকিৎসা কথা বললেন, সেটির ব্যাপারে যদি চ্যালেঞ্জগুলো যদি একটু বলতেন, কি কি ফেস করেন আপনারা? হ্যাঁ, ধন্যবাদ। আমার কাছে মনে হয় কি যে ক্যান্সার ব্যাপারটাই হচ্ছে এটা একটা সামাজিক দায়বদ্ধতা আমি মনে করি। হ্যাঁ, এটা ব্যক্তির বিষয় না, এটা জাতীয় বিষয়, এবং এটা নিয়ে আসলে আমাদের অনেক বেশি আলোচনা, অনেক বেশি এটা নিয়ে ডিসকাশন আমার মনে হয় বেশি বেশি করা উচিত, এবং এটা পলিসি লেভেলেও এটা নিয়ে আমাদের আরও বেশি এগোতে হবে। কারণ এখানে হয় কি যে আমরা যে এই যে ব্যয় কথাটা বললেন, আমি অনেক দেশে জানি, যেমন থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুর, বিভিন্ন জায়গা কিংবা আমাদের পার্শ্ববর্তী অন্য দেশগুলোতেও, দেশের বিভিন্ন প্রদেশগুলোতেও দেখা যায় কি ক্যান্সার চিকিৎসা ফ্রি বাচ্চাদের জন্য, সকল কিছু ফ্রি। কিন্তু অন্য দেশের লোক যখন এসে চিকিৎসা করবে তখন তারা টাকা নিচ্ছে, তার মানে তারা তাদের শিশুদেরকে সাপোর্ট দিচ্ছে। তা আমরা হয়তো অনেকাংশ পারছি না, যতটুকু আমরা পারি সেই ব্যাপারে আমাদেরকে সুনির্দিষ্ট নজর দিতে হবে। এছাড়া আমাদের কিছু ভলান্টিয়ার অর্গানাইজেশন আছেন, ওনারা যদি এগিয়ে আসেন আমার মনে করি বাবা মাদের জন্য এটা অনেক বেশি সাপোর্টিভ। কারণ ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখা যায় কি যে ব্লাড একটা ব্লাড কম্পোনেন্ট বিশাল ব্যাপার। তো এই ক্ষেত্রে ধরেন সন্ধানী কিংবা অন্য যে গ্রুপগুলো, আমি অনেক ভলান্টিয়ার অর্গানাইজেশন জানি যে অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছেন, যারা ব্লাড ব্যাংকের ব্লাডের ব্যাপারটা নিয়ে কাজ করছেন। আরেকটা যেটা আপনি বললেন যে আর আমাদের সমাজসেবা অধিদপ্তর কিন্তু আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে। আমরা শেষের দিকে আপনার কাছে জাস্ট সর্বশেষে একটু জানতে চাই যে এই মুহূর্তে যদি মনে হয় যে এই শিশু ক্যান্সারের উন্নয়নের ক্ষেত্রে কিছু করা দরকার, কোন জায়গাটিকে গুরুত্ব দেবেন? আমি তিনটা জায়গায় দিচ্ছি। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, হ্যাঁ,
একেবারে সেখানে প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াকে অবশ্যই ইনভলভ করতে হবে। সরকারি নীতি নির্ধারক পর্যায়ে অ্যাওয়ারনেসটা কীভাবে করতে হবে সেই ব্যাপারে সুনির্দিষ্ট করতে হবে। সেকেন্ড হচ্ছে মলিকুলার ল্যাব করতে হবে সরকারিভাবে, তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি সাপোর্টিভ, এবং রিসার্চ খুবই প্রয়োজনীয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং সর্বশেষ ডক্টর বেলায়েত হোসেন, আপনার কাছে একটি কথা শুধু জানতে চাই যে আসলে আপনার ভবিষ্যতের কিভাবে দেখতে চান, ক্যান্সার রোগীদের উন্নয়নের ক্ষেত্রে কি করতে চান? ধন্যবাদ আপনাকে। উন্নয়নের ক্ষেত্রে ডক্টর জান্নাত যে বিষয়গুলি বললেন, এর পাশাপাশি আরও দুই একটি বিষয় বোধহয় অন্তর্ভুক্ত করা উচিত। একটা হলো ডক্টর জান্নাত ডায়াগনোসিসের বিষয়ে বলে ফেলেছেন, ওখানে আর মোটামুটি এগুলি হলেই হয়ে যাবে। কিন্তু ট্রিটমেন্ট রিলেটেড বিষয়ে যেখানে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্টটা বেশি হয়ে যায় ফর দ্য প্যারেন্টস অফ দি পেশেন্ট, সেক্ষেত্রে যেমন এই ব্লাড ক্যান্সার রোগীদের ট্রিটমেন্টের একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো প্ল্যাটেলেট কনসেন্ট্রেট দিতে হয়, কারণ ওদের রক্তের উপাদান স্বাভাবিক কণিকাগুলি কমে যায়। আর প্লেটেলেট কমে যাওয়াটা খুবই ডেঞ্জারাস। এটার অভাবে রক্তক্ষরণ হয় বিভিন্ন জায়গায়, এবং যদি ব্রেনে রক্তক্ষরণ হয়ে যায় ওই পেশেন্টগুলিকে আমরা সেভ করতে পারি না অধিকাংশ সময়ে। এই জন্য দেখা যায় যে প্রতি সপ্তাহে একবার, নাহলে 2 বার, নাহলে 3 বার বা 4 বার প্ল্যাটেলেট কনসেন্ট্রেট দিতে হয়। এবং এই প্ল্যাটেলেট কনসেন্ট্রেট ম্যানেজমেন্টটা, সংগ্রহ করাটা অত্যন্ত ব্যয়বহুল। 1 ইউনিট প্ল্যাটেলেট কনসেন্ট্রেট, সিঙ্গল ডোনার প্ল্যাটেলেট কনসেন্ট্রেট ম্যানেজ করতে 20,000 টাকা লাগে। আর এইভাবে যদি সপ্তাহে 2 দিনও লাগে, তাহলে প্রথম 4 সপ্তাহে কত ব্যাগ লাগবে, এবং পরবর্তী 4 সপ্তাহে আরও সমপরিমাণ লাগবে। তাহলে এখানে অনেক ব্যাগ প্ল্যাটেলেট কনসেন্ট্রেট লাগছে, যেখানে ইন্টু 20,000 খরচ হয়ে যাচ্ছে। এইখানে সরকারের কিছু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই যে ব্যয়টা কমানোর জন্য যে কিট লাগে, সেই কিটের দাম হলো 16,000 টাকা। এই কিট যদি গভর্নমেন্ট সরবরাহ করেন সাবসিডি প্রাইজে বা ফ্রি, তাহলে এটা ভালো হয়। এক্ষেত্রে আমি গভর্নমেন্টকে অনুরোধ করব, নীতি নির্ধারণে ওনারা শুধু গভর্নমেন্ট হসপিটাল নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু যারা শিশু হসপিটাল, বিএমইউ, এই সমস্ত প্রতিষ্ঠান যে আছে, এখানেও কিন্তু শিশু হসপিটাল কিন্তু বাল্কপ্তা চিলড্রেন চলে আসে সারা দেশে। এখানেও যদি এই ব্যাগ কিটগুলি সরবরাহ করা হয়, তাহলে আমরাও এই সার্ভিসটা দিতে পারবো, কারণ আমাদের এই মেশিন আছে। আমরা এই মেশিনকে সম্প্রতি পারচেজ করেছি। জি, অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর বেলায়েত হোসেন। আপনার কথাটি আমরা আপনার অনুষ্ঠানের মাধ্যমে নিশ্চয়ই যারা কাজ করবেন তারা জানতে পারলেন, এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর জান্নাত। তারা আপনার এই সুন্দর ভবিষ্যতে এই যে যারা শিশু ক্যান্সারে, যারা আক্রান্ত রক্তের ক্যান্সারে, তাদের নিয়ে কাজ করার যে ইচ্ছা এবং আপনার ভিতরে এনথুসিয়াজম, সেটিও আসলে ভীষণভাবে ফুটে উঠেছে। আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আপনাদের সাথে এই বিষয়ে আরও কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা আজকে একেবারে শেষ পর্যায়ে, বিশেষ করে শিশুদের রক্তের ক্যান্সারের ব্যাপারে একটি আশার কথা শোনা গেল যে এর বেশিরভাগ ক্যান্সারগুলোই কিন্তু নিরাময়যোগ্য যদি যথাসময়ে সেটি নির্ণয় করা যায় এবং যথাযোগ্য ট্রিটমেন্টটি বা চিকিৎসাটি করা যায়, তাহলে কিন্তু সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এবং একই সঙ্গে শিশু ক্যান্সারের বিষয়ে যে সচেতনতা দরকার, যেসব লক্ষণগুলো বা উপসর্গের কথা আমাদের আলোচকরা আজকে বলেছেন, সেগুলো বাবা মাদের বা প্যারেন্টসদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত এবং অবহেলা করা উচিত নয়। আপনার সন্তান যদি কোনো ধরনের অস্বাভাবিকতা আপনি লক্ষ্য করে থাকেন, যে সিমটমগুলোর কথা বললাম, তাহলে নিকটস্থ ডাক্তারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এবং যথাযোগ্য চিকিৎসার মাধ্যমে এটি নিরাময় সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।